সঙ্গীন প্রণয়াসক্তি পর্ব সংখ্যা কি আর বলবো শেষ পর্ব বুঝছো। এটা শেষ পর্ব। আর এটার মধ্যে সারপ্রাইজ পর্ব রাখছি। এই ভিডিওটা একটু বড় হবে। লেখনীতে সুরায়া রাফা, গল্প পাঠে আমি অরোরা ইসলাম। প্রায় ৩ বছর পরে ক্যালেন্ডারের পাতায় ডিসেম্বর মাস চলমান। পৃথিবীর সর্বত্র এখন শীত বুড়ির রাজত্ব। কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রক মেশিনের আবর্তিত ঘরের বাইরে পা রেখে দুদণ্ড দাঁড়ালেই যেন তুষারে ঢেকে স্নোম্যানে রূপান্তরিত হয়ে উঠবে সমস্ত শরীর। ঠিক এতটাই ঠান্ডা পড়ছে চারিদিকে। ক্যালিফোর্নিয়াতে সাধারণত তুষারপাত হয় না খুব একটা, কিন্তু এবছর বিভিন্ন জায়গায় স্নোফলের খবর পাওয়া যাচ্ছে। ক্যালিফোর্নিয়ার যে স্টেটগুলোতে এবছর স্নোফল হয়েছে, ক্রিটিকের শহরতলিও তার অন্তর্ভুক্ত এরিয়া। পুরো শীতের অনেকটা সময় ধরে দিনরাত তুষারপাত দেখে দেখে ওদের সময়গুলো উড়ন্ত মেঘের মতোই মসৃণতায় ভেসে উঠেছে কোথাও। জীবনটাকে মনে হচ্ছে তুষারের মতোই শুভ্র আর সহজ। হাত লাগতেই কেমন পেঁজা তুলার মতো গলে যায় সব। ঠিক তেমনি তুষারে ঢাকা মসৃণ দিনগুলোকে পেছনে ফেলে আজকের সকালটা শুরু হয়েছে তীক্ষ্ণ সূর্যকিরণের এক ছটাক সোনালি আলোকরশ্মির আগমনে। বাংলাদেশ আজ রৌদ্রোজ্জ্বল। ইট পাথরে ঢাকা শহরের বাধা বিপত্তি পেরিয়ে সেই উজ্জ্বল টুকরো টুকরো রোদের ছটা আছড়ে পড়ছে যত্রতত্র। বহুদিন বাদে চোখের সামনে আজ এই সূর্যলোক বড়ই আনন্দিত করলো অরুকে। আলোছায়ের সুন্দর সমীকরণ দেখতে দেখতে এক টুকরো প্রশান্তির হাসিতে প্রসারিত হলো তার দুই ঠোঁট। আলগোছে চোখ দুটো বুজে বুক ভরে বাতাস টেনে নিয়ে অস্পষ্টে বিড়বিড়ালো সে, আহ আমার দেশ। শাইনিং ইভেন্ট ২০২৭, অথর অরোরা জায়ান চৌধুরী। বাবা, এখানে দেখছি ২০২৭ সালে চলে গেছে। আমরা তো এখনো ২৬ সালে অবস্থান করছি। আচ্ছা, আবার গল্পে আসি। মাঝারি সাইজের হলরুমটার স্টেজ বরাবর উপরিভাগের বোর্ডে ঝুলছে লেখাগুলো। স্টেজের সামনে বসে আছে কিছু সংখ্যক পাঠক পাঠিকা। তাদের সবার হাতে একটা করে বই। বইগুলোর কাভার পেজ দেখে মনে হচ্ছে কোনো থ্রিলার রোমান্টিক জনরার উপন্যাস হবে হয়তো। পুরোটা পরিচ্ছেদে ফুটে উঠেছে রং তুলিতে ধারণ করা জীবন্ত তুষারপাতের প্রতিচ্ছবি। এর মাঝেই ভীষণ ব্যাকুল দুজন কপত কপতির গভীর চাহনি। যেন একজন আরেকজনকে দেখে ভুবন ভুলে গিয়েছে তারা। তার ঠিক ওপরেই রক্তরঞ্জিত বাংলা অক্ষরে লেখা, গোধূলি বেলার রোদ্দুর। এমন তুষারপাতের দৃশ্যপটের মাঝে হঠাৎ গোধূলিবেলার রোদ্দুর কোথা থেকে এলো, সেটা রহস্যই বৈকি। পাঠক পাঠিকাদের একটা বিরাট অংশের তুমুল আকর্ষণ কেড়ে নিয়েছে এই রহস্যময়ী প্রেমের উপন্যাস। তাই তো এ বছরের বেস্ট সেলারের শীর্ষে রয়েছে নোবেলটি। প্রথম উপন্যাসে এত ভালো সাড়া পেয়ে পাঠক পাঠিকাদের সম্মানার্থে একটা শাইনিং ইভেন্ট না করলেই নয়। তাই তো কৃতিকে হাজারবার বলে কয়ে দেশে আসার জন্য রাজি করানো হয়েছে। যদিও এর পিছনে সবচেয়ে বড় অবদান ওর বন্ধু মহলের। অরুর কথা হলে তো এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিত সে। শাইনিং ইভেন্টে আগত সমগ্র পাঠক পাঠিকাদের অপেক্ষার অবসান ঘটিয়ে স্টেজ থেকে মাইক্রোফোন হাতে নিয়ে একজন অ্যাঙ্করের মতো মহিলা ঘোষণা করে দিয়ে মঞ্চে ডাকলেন অরুকে। কিন্তু আশেপাশে কোথাও তো অরু নেই। আমন্ত্রিত পাঠক পাঠিকারা এদিকে ওদিকে চোখ ঘুরিয়ে খোঁজার চেষ্টা করছে লেখিকাকে, কিন্তু দেখা নেই তার। ব্যাপারটা হতাশাজনক। লেখিকা মানুষ, এইটুকুনি তো কমন সেন্স থাকা উচিত ছিল। পাবলিকেশনের অ্যাঙ্কর মেয়েটা নিজেও হুট করে ঘোষণা দিয়ে বেশ বিব্রত বোধ করছে সবার সামনে। এমনই একটা সময় ঘোষণার প্রায় মিনিট পাঁচেক পরে হলের মধ্যে প্রবেশ করে শাড়ি পরিহিত একজন রমণী। ছাইরঙা শিফনের শাড়িটার কুচি ঠিকঠাক করতে করতেই মেয়েটা উঠে এলো মঞ্চে। হাঁটু অবধি নেমে আসা লম্বা চুলগুলো আলগোছে কানের পাশে গুজে অ্যাঙ্করের অনুমতি সাপেক্ষে মাইক্রোফোন হাতে নিয়ে সবার উদ্দেশ্যে মেয়েটি বলে ওঠে, শুভ সকাল পাঠকবৃন্দ। এতক্ষণ যাবৎ অপেক্ষা করিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। আসলে বিলম্বটা ইচ্ছাকৃত নয়। আজ সকালের ফ্লাইটে বাংলাদেশে এসেছি আমি। ফ্লাইট কিছুটা ডিলে হওয়ার দরুন এই বিলম্ব। তবুও নিজের অপরিমাণ দস্যিতার জন্য আমি ক্ষমাপ্রার্থী। অনুগ্রহ করে ক্ষমা করবেন আমায়। এই পর্যায়ে পাঠক পাঠিকাদের করতালির আওয়াজ শোনা গেল, যার অর্থ তারা সকলেই লেখিকার ক্ষমা প্রার্থনা মঞ্জুর করেছেন। সকলের করতালির আওয়াজে মিষ্টি করে হাসল লেখিকা।
অতঃপর পুনরায় মাইক্রোফোনটা মুখের সামনে এনে বলল, আমরা উপন্যাস নিয়ে কথা বলবো, এর চরিত্রগুলোর যথাযথ বিশ্লেষণ করব। তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি অরোরা জায়ান চৌধুরী, গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ারে অধ্যয়নরত। সেই সাথে পারিবারিক কোম্পানিতে ইন্টার্নশিপ করছি এই বছর। লেখালেখিটা আমার পেশা নয়, আর না তো আয়ের কোনো উৎস। শখ করে লেখি আমি, কারণ আমি কল্পনা বিলাসী। কলমের আঁচড়ে কল্পনাগুলোকে জীবন্ত ফুটিয়ে তুলতে পারলে আত্মতৃপ্তি পাই আমি। যেহেতু আমার মূল্য পেশা কিংবা পড়াশোনার অংশ সাহিত্য নয়, তাই একটা উপন্যাস বইয়ের পাতায় আনতে আমার 3 বছর লেগে গেল। তবুও আমার এই ক্ষুদ্র জ্ঞানকে এতটা সমাদর করার জন্য আমি আপনাদের সবার প্রতি কৃতার্থ পাঠকবৃন্দ। আহ, আমার মেয়ে তখন থেকে কাঁদছে, আর তুই এখানে ভাষণ দিচ্ছিস? এর পরের বাক্যটা আর শেষ করতে পারল না ওরু। তার আগে কোথা থেকে যেন একটা লম্বা মতো সুদর্শন যুবক উঠে এলো স্টেজে। তার কোলে 2 কি 2.5 বছরের একটা পিচ্চি মেয়ে বাবু। বাবুটার চোখ ছলছল করছে। চেরির মতো কোমল মিষ্টি নিষ্পাপ অধরখানা উল্টে গিয়ে ঠেকেছে চিবুক বরাবর। দেখেই বোঝা যাচ্ছে এতক্ষণ ধরে কান্নাকাটি করছে সে। মুখের সামনে মাইক্রোফোন থাকায় হলে উপস্থিত সকলে শুনতে পেল তাদের লেখিকা মহাদয়াকে বাচ্চাকে কাঁদানোর অপরাধে বড়সড় ধমক দিয়েছে একজন লোক। কৃতিকের এহেন ঝাড়িতে ওরও সামনে উপস্থিত সকলের দিকে তাকিয়ে অপ্রস্তুত হাসল। অতঃপর কৃতিকের পানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে দুহাত বাড়িয়ে কোলে নিল মেয়েকে। মায়ের উষ্ণ স্পর্শ পেতেই মেয়ে কান্নাকাটি ভুলে আলতো করে মাথাটা এলিয়ে দিল মায়ের বুকে। মেয়ে তার মাকে কাছে পেয়ে শান্ত হয়েছে। ব্যাপারটা বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল কৃতিক। মেয়েটাও হয়েছে বাবার ফটোকপি। সে অরুকে ছাড়া কিছুই বোঝে না। এদিকে কৃতিকের দুনিয়া তার একমাত্র মেয়ে। মেয়ের কোনো অসন্তোষ কিছুতেই বরদাস্ত করে না সে। অরু স্টেজে দাঁড়িয়ে কিছুক্ষণ মেয়েকে আদর দিল। অতঃপর কৃতিকের দিকে অসহায় চাহনি নিক্ষেপ করে ঠোঁট উল্টালো। কৃতিক তাতে কোনরূপ পাত্তা দিল না। উল্টো অরুর হাত টেনে ধরে ওকে স্টেজ থেকে নামাতে নামাতে বলল, হয়েছে, আর ভাষণ দিতে হবে না তোর। আমার মেয়ের খিদে পেয়েছে, ওকে খাওয়াতে হবে। চল এক্ষুনি। অরু করুণ কণ্ঠে বলল, তাই বলে এভাবে ইভেন্টের মাঝখানে চলে গেলে ওরা তো আমাকে জরিমানা করবে। কৃতিক যেতে যেতে জবাব দেয়, করলে করুক, তোকে না এই মাসে স্যালারি দিয়েছি, সেখান থেকে দিয়ে দিবি। অরু মুখ কালো করে বলল, আমার প্রথম স্যালারি ছিল ওটা। তাহলে আর কি, জরিমানা না দিতে পেরে জেলে যাবি? তখন আপনার মেয়ের কি হবে? ও তো কাঁদবে। অরুর কথাই থেমে গেল কৃতিক। পেছন ঘুরে নিজের ঘুমন্ত মেয়ের দিকে নিষ্প্রভ চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। এটা তার সত্তা, তারই অংশ। ভাবলেই ভেতরটা কেমন গলে যায়। মায়ের জোয়ারে ফুলে ফেপে ওঠে হৃদয়টা। কৃতিকের জীবনে এখন 2টা মেয়ে, যাদের কাছেও ভীষণ ও অসহায়, আর ভীষণ কৃতজ্ঞ। এদের ছাড়া যে ওর দুনিয়া অচল, আর এই বাচ্চা মেয়েটাও ওর সবকিছু। এই মেয়ের জন্য জীবনটা দিয়ে দিতেও বোধহয় দ্বিতীয়বার ভাববে না কৃতিক। কৃতিকের জীবনে কখনো নারীর টান ছিল না, আর না তো ও মেয়েদের খুব একটা পছন্দ করতো কোনো কালেই। ওই জন্যই হয়তো ওপরওয়ালা ওকে 2জন ভালোবাসার মেয়ে উপহার দিয়েছেন, যারা এই মুহূর্তে ওর সামনে দাঁড়িয়ে আছে। কি হলো, কি ভাবছো? আজকাল ওরও আপনি তুমি গুলিয়ে ফেলে। ব্যাপারটা দারুণ লাগে কৃতিকের। এই মুহূর্তেও সেই তুমি শুনেই ধ্যান ভাঙল ওর। মেয়ের দিকে থেকে নজর সরিয়ে অরুর কাছাকাছি এগিয়ে এসে কৃতিক বলল, ঠিক আছে যা, আমার মেয়ের জন্য তোর জরিমানার টাকা মওকুফ। এখন চল, তোদেরকে কৃতিককুঞ্জে ড্রপ করে দিয়ে আমি একটু ফ্যাক্টরি ভিজিটে যাব। কথাটা শেষ করে অরু সমেত আবারও হনহনিয়ে হাঁটা দেয় কৃতিক। অরু পুনরায় কৃতিককে বাধা দিয়ে বলল, আস্তে হাঁটুন না, শাড়ি পরে আছি, বাবুকে নিয়ে পড়ে যাব তো। কৃতিক থামল। এরপর 2 কদম পিছিয়ে অরুর কোমর চেপে ধরে ওকে নিজের বাহুতে তুলে নিতে নিতে বলল, বেবি, মেয়েকে শক্ত করে ধর। কৃতিকের কাণ্ডে থতমত খেয়ে গেল অরু। সামনেই হাইওয়ে, সবাই তাকিয়ে আছে, অথচ কৃতিকের তাতে কোনোরূপ হেলদোল নেই। সে মা মেয়েকে কোলে নিয়ে এগিয়ে যাচ্ছে পার্কিং লটের দিকে। এমন একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে অরু দাঁত খিচিয়ে তেতো কণ্ঠে কৃতিককে বলল, কি হচ্ছে, এটা কি? সবাই দেখছে। ভুলে যাচ্ছেন কেন? এটা আমেরিকা নয়, বাংলাদেশ। অরুর কথায় কর্ণপাত না করে গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে কৃতিক ধমকালো ওকে, শাট আপ। সবার দিকে কে নজর দিতে বলেছে তোকে? জাস্ট ফোকাস অন মি অ্যান্ড মাই ডটার।
গ্রামা মেরির রংমহলের সবচেয়ে কর্নারে যে রকিং চেয়ারটা রয়েছে, সেখানেই বসে বসে বেশ মনোযোগ দিয়ে ফিলোসফির একটা চমৎকার বই পড়ছিলেন আজমেরি শেখ। আজকাল অবসরের বেশিরভাগ সময়ই এখানে কাটান তিনি। একাই কাটান, নিজের পছন্দের বইগুলোর সাথে। আজমের শেখের মতে বইয়ের মাঝে অন্যরকম একটা সুঘ্রাণ রয়েছে, যা তাকে প্রশান্তি দেয়। আর নীরবে বসে একা একাই সেই বইয়ের সুঘ্রাণ বিশ্লেষণ করলে তো আর কোনো কথাই নেই। কিন্তু আজ সেই নীরবতা বিঘ্ন ঘটিয়ে বই পড়ার মাঝখানে মনোযোগ ক্ষুণ্ণ করে ভেসে এলো একটা ছোট্ট বাচ্চার আধো আধো গলার আওয়াজ। আচানক সেই অযাচিত ডাকে পেছন ঘুরলেন আজমেরি শেখ। দেখলেন তার থেকে মাত্র কয়েক হাত দূরে একটা ছোট্ট বারবি ফ্রক পরিহিত বাচ্চা মেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। পায়ে তার আটকানো ভেলভেটের তৈরি লাল রঙা দুটো ব্যালেরিনা জুতো, পিঠ অবধি ছড়ানো রেশমের মতো হালকা বাদামি চুলগুলোকে সাবধানে হ্যালো কিটি হ্যান্ড ব্যান্ড দিয়ে আটকানো। ফর্সা তুলতুলে তার শরীরের গঠন দেখে বোঝা যাচ্ছে কোনো আলালের ঘরে দুলালি হবে হয়তো, যার মাথার চুল থেকে পায়ের নখ অব্দি ভীষণ যত্ন আদরে মোড়ানো। বাচ্চা মেয়েটার হাসি হাসি মুখ দেখে আজমেরি শেখের চোখে সবার আগে ভেসে উঠল জায়ান কৃতিকের রাগী চেহারাটা। কিন্তু মেয়েটা তো হাসছে, কি আশ্চর্য! আজমেরি শেখ খুব একটা ভাবলেন না, বরং হাতের ইশারা করে কাছে ডাকলেন বাচ্চা মেয়েটাকে। আশকারা পেয়ে মেয়েটা তৎক্ষণাৎ কুরকুরিয়ে দৌড়ে এলো। তিনি হাতের বইটা সাইডে রেখে হাঁটু মুড়ে মেয়েটার মুখোমুখি বসলেন। অতঃপর নরম গলায় বাচ্চাটাকে শোধালেন, গ্র্যান্ডমা কাকে বলে? তা তুমি কি জানো? অবশ শিশুটি ওপর নিচ মাথা নাড়ল, যার অর্থ সে জানে। তারপর অসাধারণ বুদ্ধিমত্তার পারদর্শিতা দেখিয়ে নিজে উচ্ছ্বাসিত গলায় বলে উঠল, পাপা বলেছে গাম্মা মানে দাদু নানু দুটোই। আজমের শেখ বেশ অবাক হলেন। ভাবলেন এইটুকু মেয়ে ভালোই কথা জানে। তাই তিনি আরেকটু আগ বাড়িয়ে শিশুটিকে শুধালেন, আমি যে তোমার গ্র্যানি, সেটা কে শেখালো তোমায়? মেয়ে তৎক্ষণাৎ জবাব দিল, পাপা। আজমির শেখ ক্ষণে ক্ষণে আশ্চর্য হচ্ছেন আজ। কৃতিক তাহলে তার পরিচয় মেয়ের কাছে এভাবে তুলে ধরেছে। সারা জীবন তো দা কুমড়োর মতোই আচরণ করে এসেছে। এই ৩ বছরের চিকিৎসার জন্য বহুবার ইউএসএতে গিয়েছেন আজমেরি শেখ। সেখানে তিনি অনুর বাসায় থাকলেও কৃতিকের বাড়ির রাস্তাও মারায়নি কোনো কালে। আর না তো কৃতিক কখনো যেচে পড়ে নিজ বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন তাকে। অথচ সেই কৃতিকের মতোই মানুষ কিনা আজ নিজের মেয়েকে এইরকম সুশিক্ষা দিয়ে বড় করছে। ব্যাপারটা কল্পনাতীত। আজমেরি শেখ যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না। বাচ্চা মেয়েটা তার গোলগাল ভাসমান চোখ দুটো মেলে তাকিয়ে আছে আজমেরির পানে। তাই তিনিও এবার নিজের ভ্রম থেকে বেরিয়ে এসে পিচ্চিটাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি বাচ্চা? মেয়েটা যেন কথা বলতে খুব আগ্রহী, তেমন করে চনমনিয়ে উত্তর দিল সে, কিয়ারা জায়ান চৌধুরী। যতদূর বোঝা গেল ওর নাম কিয়ারা। যা শুনে বিস্মিত আজমেরি শেখ মাথায় খেলে গেল আরেকটা নাম, কিয়ারা রোজারিউ। তিনি নিজ মনের আগত প্রশ্নগুলোকে আবারও বাচ্চা মেয়েটার নিকট উগরে দেবেন। তার আগে কিয়ারাকে ডাকতে ডাকতে দরজায় এসে হাজির হলো ওরু। কিয়ারা, মামুনি তুমি কোথায়? চোখের সামনে ওরুকে দেখতে পেয়ে উঠে দাঁড়ালেন আজমেরি শেখ। মনের মধ্যে দানা বাঁধা অন্য সকল প্রশ্নকে বাদ দিয়ে অস্পষ্টে তিনি মেয়েকে শুধালেন, ওর নাম কিয়ারা? ওরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ভেতরে প্রবেশ করল। কে রেখেছে এই নাম? আবারও শুধালেন আজমেরি শেখ। অরু মেয়ের লম্বা চুলগুলো রাবার ব্যান্ডের সাহায্যে ওপরে তুলে বেঁধে দিতে দিতে বলল, ওর পাপা। আজমেরি শেখ অমায়িক হাসলেন। জানালেন, ভারী মিষ্টি হয়েছে তোমার মেয়ে, পুরো বাবার ফটোকপি। মায়ের কথা শুনে আশ্চর্য বনে গেল অরূপ। কিছুটা কৌতূহল নিয়ে বলে উঠল, ও ওর পাপার মতো দেখতে হয়েছে? আর তুমি কিনা ওকে মিষ্টি বলছো মা? কিন্তু তুমি তো ওর পাপাকে খুব অপছন্দ করো, এক কথায় দেখতেই পারো না। অরুর কথা শুনে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে গিয়ে ডিভানে বসলেন আজমেরি। চোখের সামনে প্রশস্ত দেওয়ালে ফ্রেমবন্দি হয়ে আছে তার যৌবনকালের অটোপৌড়ে একখানা ছবি। সেদিকে একধানে পরখ করতে করতে কিছু মনে করার মতো আজমেরি শেখ বলে ওঠেন, আমি আসলে জায়ান কৃতিককে নয়, তোমার প্রতি তার মাত্রা অতিরিক্ত আসক্তিকে অপছন্দ করি অরু। এখন হয়তো কারণটা জিজ্ঞেস করবে কেন করি, তাই না? অরু হ্যাঁ না কিছুই বলল না, শুধু প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে রইল মায়ের পানে। আজমেরি শেখ পুনরায় বললেন,
তোমাদের বাবার স্বভাব চরিত্র খানিকটা কৃতিকের মতোই ছিল। কৃতিক যেমন তোমার প্রতি ভীষণভাবে আসক্ত, ইশতিয়াকত আমার প্রতি আসক্ত ছিল। ওর আসক্তিগুলো ছিল ভয়ানক, কিন্তু আমি সেই আসক্তির মাঝেই তীব্র সুখ অনুভব করতাম। মনে হতো এমন একজন মানুষ জীবনে থাকলে আর কি চাই। সেই মুগ্ধতার জের ধরে ভালোবেসে বিয়ে করেছিলাম তোমার বাবাকে। কিন্তু বিয়ের কিছু বছর যেতেই লোকটার মাত্রা অতিরিক্ত ভালোবাসায় অসুস্থ ভালোবাসায় পরিণত হতে থাকে। কেউ আমার দিকে চোখ তুলে তাকালেও দিন দুপুরে তাকে কঠিন শাস্তি দিত তোমার বাবা। ছেলে বন্ধু তো দূরের থাক, আমার মেয়ে বান্ধবীদের পর্যন্ত আমার হাত ধরার অপরাধে হাতের রগটা কেটে দিত সে। তারপর বাড়িতে এসে চটপাট মারামারি অশান্তি তো ছিল প্রতিদিনের রুটিন। আমি যদি তাকে ছেড়ে চলে যেতে চাইতাম, তো সে আমার সামনে নিজেকে এমনভাবে আঘাত করত, যা দেখে আত্মা শিউরে উঠত আমার। বারবার ক্ষমা করে দিতাম এই ভেবে যে মানুষটা আমার জন্য পাগল, আমাকে ভালোবেসে পাগল। কিন্তু না, দিনকে দিন তার অসুস্থ ভালোবাসায় হাঁপিয়ে উঠছিলাম আমি। কারণ সময়ের সাথে সাথে লোকটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আগে যাদের শুধু শাস্তি দিয়ে ক্ষান্ত হতো, তাদের এবার কৌশলে হত্যা করতে শুরু করলো সে। আর কি বীভৎস তার খুনের ধরন, তা ভাবতেও পারবে না তুমি। কথার এই পর্যায়ে এসে চোখ মুখ খিচিয়ে বন্ধ করে ফেললেন আজমেরী। কিছু সময় নিলেন নিজেকে শান্ত করার জন্য। অতঃপর চোখ খুলে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তখনই বুঝেছিলাম লোকটা আসলেই সাধারণ মস্তিষ্কের কোনো স্বাভাবিক মানুষই নয়, সে সাইকোপ্যাথ। এবার এই কথাগুলোর উত্তরে ওরু বলছে, কিন্তু জায়ান তো সাইকোপ্যাথ নয় মা। অরুর কথায় ওর প্রাণে দৃষ্টি নিক্ষেপণ করলেন আজমেরী। অরু এগিয়ে এসে মায়ের পাশের ডিভানে বসতে বসতে শান্ত স্বরে বলল, জ্ঞানকৃতিক প্রচণ্ড রাগী, বদমেজাজি, বেপরোয়া, চরম উগ্র, কিন্তু সে সাইকোপ্যাথ নয় মা। নিজের কন্ট্রোললেস রাগটুকুর বাইরে গিয়ে আমাদের মা মেয়েকে ভীষণ যত্ন সহকারে আগলে রাখতে জানে জায়ান। নিজের ২ বছরের মেয়ের প্রতি তার কতটা অগাধ মায়া, চোখে না দেখলে বিশ্বাস করবে না তুমি। অরুর কথায় আজমেরী মৃদু হাসলেন। ওর গালে আলতো করে হাত ছুঁইয়ে তিনি বললেন, তা তো দেখতেই পাচ্ছি। তোমার আর তোমার মেয়ের খুশি দেখলেই বলে দেয় তোমরা আদতে কতটা সুখে আছো। জায়ান কৃতিক তোমাদের কতটা ভালোবাসায় মুড়িয়ে রেখেছে। আজ প্রায় মাস তিনেক হলো ফাইনাল সেমিস্টারের পরীক্ষা দিতে ছোট্ট নিনিতকে নিয়ে দেশে এসেছে নীলিমা। আচ্ছা, নিনিত কিন্তু একটা নাম, বুঝছো? নীলিমা এবং সায়রের সন্তানের নাম নিনিত। ওদিকে বউ ছেলের শোকে বেশি দিন একা একা থাকতে না পেরে আজ জায়ান কৃতিকের সাথে একই ফ্ল্যাটে বাংলাদেশে উড়ে এসেছে সায়রও। গন্তব্য পুরান ঢাকার চিপাগলি। অবশ্য এছাড়া উপায় কি? পুরান ঢাকার চিপাগলি নিবাসী শ্যামতলা মেয়েটাকে যে বড্ড বেশি ভালোবাসে ও। সায়র যখন নীলিমাদের দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো, তখন দেখলো মা ছেলে দুজনেই অপেক্ষারত তার জন্য। ছাদে ওঠার সরু সিঁড়িতে গালে হাত দিয়ে চুপচাপ বসে তারা। এতগুলো দিন পর বাবাকে দেখে উৎকণ্ঠায় চেঁচিয়ে উঠল ছোট্ট নিনিত। গালে হাত দিয়ে বসে বসে ঝিমুতে থাকা নীলিমাকে ঝাঁকিয়ে আলতো কণ্ঠে বলে উঠল, মাম্মা, পাপা। ছেলের কথা শুনে নীলিমা সামনে তাকাতেই দেখল তাদের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে সায়র। এতগুলো দিন পর সায়রকে দেখতে পেয়ে ছেলেকে রেখেই এক ছুটে গিয়ে স্বামীর কোলে উঠে পড়ল নীলিমা। অতঃপর ওর গলা জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, উই মিস ইউ সায়র। আই মিসড ইউ টু জান। কেমন আছো তুমি? সায়রের গলায় মুখ লুকিয়ে নীলিমা বাচ্চাদের মতো এদিক ওদিক মাথা নাড়িয়ে বলল, ভালো নেই, তোমাকে ছাড়া আমি একটুও ভালো নেই। প্রত্যুত্তরে মৃদু হেসে ওর পিঠে আদুরে হাত বুলিয়ে দিয়ে সায়র বলল, এই তো এসে গিয়েছি, এবার আর না নিয়ে ফিরছি না তোমাদের। ওদিকে ছোট্ট নিনিত ছলছলে চোখে বাবা মায়ের প্রেমলীলা দেখতে দেখতে হাত হাত দুটো ওপরে বাড়িয়ে ঠোঁট উল্টে ভীষণ করুণ স্বরে বলে উঠল, পাপা কোলে। গেট দিয়ে বাড়িতে ঢুকতেই কৃতিকের নজরে এলো একটা ইয়ামাহা খচিত বাইক। ওর স্পষ্ট মনে আছে, বছর তিনেক আগে দেশে ফিরে এই বাইকটার প্রত্যয়ের সাহায্যে কিনেছিল ও। কিন্তু এটা তো গ্যারেজে পড়ে থেকে মরিচা ধরে যাওয়ার কথা। এখানে এনে কে রাখলো ওটাকে? তাও একদম ঝকঝকে তকতকে পরিষ্কার। এককালে কৃতিকের অন্যতম আবেগ ছিল বাইক রাইডিং। বাইক মানে ওর কাছে থ্রিল, অ্যাডভেঞ্চার সবকিছু। যার দরুন এতদিন পর চোখের সামনে বাইকটাকে দেখতে পেয়ে সেটাকে এদিক ওদিক খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করতে লাগলো কৃতিক। ওদিকে সারাদিন পর পাপাকে দেখে অন্দরমহল থেকে ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে বেরিয়ে এলো কিয়ারা।
কৃতিকের কাছে এসে আধো আধো কণ্ঠে ডাকলো সে, পাপা, আপনি শেষ। মেয়ের আদুরে গলার আওয়াজ শুনে চোখ ঘোরালো কৃতিক। আসলে এটা কিয়ারার অভ্যেস। কৃতিক বাড়িতে এলেই ও এই প্রশ্নটা করবে, কারণ ওর মাম্মা বলে তোমার পাপা অফিসে গিয়েছে। ও, আর আমি মনে করছি কিয়ারা ওর বাবাকে এসে বলছে আপেল শেষ, মানে ও আপেল খাচ্ছে আর ওর বাবাকে এসে বলছে যে আপেল শেষ। বাহ, কি চিন্তাধারা! যাই হোক, গল্পে আসি। কৃতিক হাঁটু ভেঙে বসলো মেয়ের মুখোমুখি হয়ে। অতঃপর আলতো হাতে ওর চুলগুলো ঠিক করে দিয়ে উদ্বিগ্ন গলায় বলল, এখানে তো অনেক গরম পাপা, চুলগুলো কেন খুলে রেখেছো তুমি? তোমার মাম্মা কোথায়? কিয়ারা বাচ্চা মানুষ, সে হাত দিয়ে পাপার শার্টের বোতাম নিয়ে খেলতে খেলতেই জবাব দিল, জানি না। মেয়ের কথায় তৎক্ষণাৎ কপাল কুঁচকে গেল কৃতিকের। অরুর ওপর মেজাজটা চড়ে গিয়ে শক্ত হয়ে উঠেছে দু চোয়াল। কতটা কেয়ারলেস হলে এত বড় বাড়িতে বাচ্চা মেয়েটাকে একা ছেড়ে দিতে পারে মানুষ? সেই ভেবে রাগ লাগছে কৃতিকের। ও তখনই কোনো কিছু না ভেবে বাইরে থেকে গলা উঁচিয়ে ডাকলো অরুকে, অরু, অরু! কৃতিকের আওয়াজ পাওয়া মাত্রই অন্দরমহল থেকে ছুটে এলো অরু। কৃতিক অরুকে কিছু বলবে তার আগেই মেয়েকে শাসিয়ে উঠল অরু। চোখ পাকিয়ে বলল, খুব দুষ্ট হয়েছ তুমি কিয়ারা, সারা বাড়ি খুঁজছি আমি তোমায়, আর তুমি এখানে? পাপার পচা মেয়ে একটা তুমি। মায়ের কথা কেয়ারার গায়ে না লাগলেও কৃতিক কঠোর প্রতিবাদ জানিয়ে অরুকে উদ্দেশ্য করে বলল, খবরদার আমার মেয়েকে বকবি না তুই। বকবো না মানে? দেখছেন ওকে খুঁজতে গিয়ে আমার হাতের কি অবস্থা হয়েছে? এই বলে নিজের ছিলে যাওয়া কোমল হাতটা কৃতিকের চোখের সামনে তুলে ধরল অরু। অরু ব্যথা পেয়েছে ব্যাপারটা বুঝে উঠতে হকচকিয়ে উঠল কৃতিক। অকস্মাৎ ওকে কাছে টেনে উদ্বিগ্ন গলায় বলল, বেবি, বেশি ব্যথা লেগেছে? তুমি মাম্মাকে বেবি কেন বলছো? বেবি তো আমি। মেয়ের কথায় কৃতিক অরু দুজনেই হতবাক। মেয়ে রাগ করেছে, গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে সে। তা দেখে অরুকে ছেড়ে কিয়ারাকে কোলে তুলে নিল কৃতিক। কিয়ারা মুখ ঘুরিয়ে অন্যদিকে চেয়ে আছে। কৃতিক মেয়েকে মানানোর চেষ্টা করে বলল, তোমার মাম্মা আমার বেবি, আমার হার্টবিট, আমার সব, তাই ডাকছি। কিন্তু তুমি তো বেবি নাও পাপা, তুমি তো আমার মা, কিয়ারা জায়ান চৌধুরী, ভুলে গেলে? বাবা মেয়ের খুনসুটির মাঝে হুট করে পেছন থেকে অর্ণব এলিসার আওয়াজ শোনা গেল। কৃতিক পেছনে তাকিয়ে দেখল অর্ণব, এলিসা, সায়র, নীলিমা তাদের পুস্কু সমেত দাঁড়িয়ে আছে। সবার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। শীতকাল হলেও দুপুরবেলা ভালোই সূর্যের তেজ বেড়েছে। সেই তেজি সূর্যের আলোয় রক্তিম বর্ণ ধারণ করেছে সবকটার মুখমণ্ডল। কৃতিক ওদেরকে দেখে আশ্চর্য হলো না। সব সময়ের মতোই ভাবলেশীন গলায় বলল, কিরে, তোরা এখানে কি করছিস? বাড়িঘর নেই? নিজ বন্ধুদের দেখে কৃতিকের কপাল কুঁচকে এলেও এই অচেনা দেশে পাপার বন্ধুদের দেখে কিয়ারার আনন্দ হলো খুব। কারণ কিয়ারা এই মানুষগুলোকে প্রায় তাদের ক্যালিফোর্নিয়ার বাড়িতে দেখতে পায়। সে পাপার কোলে বসে আনন্দে আত্মহারা হয়ে গলা ছেড়ে ডাকলো, আর্থার ভাইয়া! সঙ্গে সঙ্গে অর্ণবের কোল থেকে সাড়া দিল ওদের 3.5 বছরের ছেলে আর্থার সায়ন্তন। সে গলা উঁচিয়ে উচ্ছ্বাসিত হয়ে বলল, কিয়ারা মনি! ওদিকে নিনিত যে এত করে চাইছে কিয়ারা তার সাথে একটু কথা বলুক, বন্ধুত্ব করুক, সেদিকে কোনো হেলদোল নেই কিয়ারার। সে পাপার কোল থেকে জোর জবরদস্তি করে নেমে দৌড়ে ছুটে গেল আর্থারের কাছে। পিচ্চিগুলোকে সাইড করে সায়র এগিয়ে এসে কৃতিককে বলল, তোর সমস্যাটা কি জেকে? আমরা সবাই মিলে এতটা পথ জার্নি করে এসে গিয়েছিলাম ওরোর শাইনিং ইভেন্টে। সেখানে গিয়ে শুনি তুই নাকি ইভেন্ট শুরু হওয়ার আগে ওরুকে নিয়ে চলে এসেছিস। এর মানেটা কি? হ্যাঁ, নিয়ে এসেছি। আমার মেয়ে কাঁদছিল তাই। সোজাসাপটা জবাব কৃতিকের। কৃতিকের কথায় চিরবিরিয়ে উঠল সায়রের মাথাটা। ও দাঁত খিচিয়ে বলল, পাবলিকেশনের লোকেরা তোর ওপর বেজায় চটে আছে। তাদের এত বড় ইভেন্ট, এতগুলো টাকা, সব পন্ড করে দিয়ে এসেছিস তুই। তারা বসে থাকবে মনে হয়? মামলা করবে তোর আর তোর মেয়ের নামে। সায়রের কথায় 2 পয়সা পাত্তা না দিয়ে কৃতিক চটে গিয়ে সায়রের কলার চেপে ধরে বলল, ওরু ওরু করছিস কাকে তুই? শালা কতবার বলেছি আমার বইয়ের নাম তুই মুখে আনবি না, কানে কথা যায় না? কৃতিককে ছাড়ানোর চেষ্টা করে সায়র গম্ভীর গলায় বলল, সম্মান দিয়ে কথা বল জেকে, ভুলে যাস না আমি তোর আগে বাবা হয়েছি। কৃতিক ছাড়ে না, উল্টো হাতের জোর বাড়িয়ে সায়রকে চেপে ধরে বলল, হ্যাঁ, একদিন আগে হয়েছিস। ওই একদিন কেউ গোনায় ধরে বলে আমার মনে হয় না। সায়র কৃতিকের হাত দুটো টেনে টুনে ছাড়াতে ছাড়াতে বলল,
হিটলারের বাচ্চা ছাড় আমাকে। বাচ্চারা দেখছে। একদিন আগে হই আর ১ ঘন্টা আগে। তোর আগে বাবা হয়েছি, সো আই এম ফার্স্ট। উত্তরে কৃতিক বলছে, তোর একদিনের ফার্স্ট আমি মানি না। কথাটা বলে সায়রকে আরো জোরে চেপে ধরল কৃতিক। ওদের কাণ্ড দেখে এবার এগিয়ে এলো এলিসা। দুটাকে দুদিকে সরিয়ে বিরক্তি গলায় বলল, উফ, তোদের এই ফার্স্ট সেকেন্ড ঝগড়া দেখতে দেখতে আমি বিরক্ত। সে হসপিটাল থেকে শুরু করেছিস, এখনো শেষ হওয়ার নাম নেই। সায়র নিজের মুচড়ে যাওয়া কলারটা ঠিক করতে করতে বলল, আমি ফার্স্ট, সেটা আমি সারা জীবন বলবো। দরকার পড়লে মাইক হাতে নিয়ে ঢোল পিটিয়ে বলবো। ওর মেয়ের জামাইকে বাড়ি বয়ে গিয়ে ভাঙানি দিয়ে পর্যন্ত বলে আসবো যে তার অলরাউন্ডার শ্বশুরকে হারিয়ে দিয়েছি আমি। আমি ফার্স্ট। শালা তুই বেশি কথা বলিস। এই বলে কৃতিক তেড়ে মেরে সায়রের দিকে এগিয়ে যাবে, তার আগে পেছন থেকে ওকে ডেকে উঠল ওরু। চলুন রাইডিংয়ে যাব, আমি রেডি। রাইডিং ছেড়ে দেওয়ার এতগুলো বছর পরে ওরুর মুখে এমন একটা কথা শুনতে পেয়ে অকস্মাৎ পেছন ঘুরল কৃতিক। দেখলো লেদার জ্যাকেট, সেফটি প্যাড সবকিছু পরে কালো রঙা দুটো হেলমেট হাতে শটান দাঁড়িয়ে আছে ওরও। দেখে মনে হচ্ছে ঘর সংসার ছেড়ে ছুড়ে এখনই বাইক আর স্বামী সমেত নিরুদ্দেশ হতে চায় সে। অরুকে এভাবে হেলমেট হাতে দাঁড়িয়ে থাকতে দেখে কৃতিক এক ভুরু কুঞ্চিত করে শুনতে পায়নি এমন একটা ভাব দেখিয়ে শুধালো, কি বললি? কোথায় যাবি? অরু নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, বাইক রাইডিংয়ে যাব, আপনার সাথে। অসম্ভব, আমরা কোনো বাইক ফাইক রাইডিংয়ে যাচ্ছি না। এক্ষুনি ভেতরে গিয়ে এসব ড্রেস চেঞ্জ করে আই। সন্ধ্যা হোক, মেয়েকে সহ লং ড্রাইভে নিয়ে যাব, এখন নয়। সবার সামনে কৃতিকের স্পষ্ট ধমকে মুখ কালো হয়ে গেল অরুর। তবুও গলায় কিছুটা সাহস ধরে রেখে বলল, আমার জন্যই তো আপনি আপনার শখের রাইডিং বাদ দিয়েছেন, এখন না হয় আমার জন্যই ধরুন। কৃতিক স্থির মূর্তির ন্যায় দুপকেটে হাত গুজে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, রাইডিং আমার শখের সেটা কে বলল তোকে? লিসেন, এই পৃথিবীতে কিয়ারা জায়ানের চেয়ে শখের জিনিস আমার আর কিচ্ছু নেই। আর সেটা তুই আমাকে উপহার দিয়েছিস। আর কোনো শখ অপূর্ণ নেই আমার। কৃতিক রেগে যাচ্ছে দেখে এলিসা এবার এগিয়ে এসে ওদের মধ্যে আগ বাড়িয়ে বলে উঠল, নিয়ে জানা যে কে, এমন করছিস কেন? ওরও শখ করে তোর কাছে আবদার করছে। নো ওয়ে। স্বামী স্ত্রীর মাঝখানে এলিসা এভাবে কাকুতি মিনতি করছে, তবুও কৃতিক নিজের কথায় অনড়। ব্যাপারটাতে বেশ অপমানিত হলো অরু। ও তৎক্ষণাৎ হেলমেটটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে হনহনিয়ে এগিয়ে গেল অন্দরমহলের দিকে। তবে ভেতরে প্রবেশ করার আগেই ওকে হ্যাঁচকা টানে কোলে তুলে নিল কৃতিক। সবার মাঝে বকবেও, আবার নির্লজ্জের মতো কোলেও নেবে। কৃতিকের এসব পাগলাটে বিহেভিয়ার দেখে দেখে অভ্যস্ত ওরও। তাই ও নিজেও বিরক্ত হয়ে কৃতিকের থেকে নিজেকে সারানোর বৃথা চেষ্টা করে ঝাঁঝিয়ে উঠে বলল, ছাড়ুন আমাকে। কৃতিক অরুকে সামলে বাইকের দিকে এগিয়ে যেতে যেতে বলল, এত জেদ কেন তোর বেবি? কোনো কিছুতে এখন আর তোর সাথে পেরে উঠি না আমি। সবসময় হেরে গিয়ে স্যারেন্ডার করি। মেয়েটাকে উপহার দিয়ে একেবারে জায়ান কৃতিকের মাথা কিনে নিয়েছিস। উল্টাপাল্টা যা মন চায় তাই আবদার করে বসে থাকিস, কিছু বলতে পারি না আমি। কৃতিকের কথার পাশে অরু চেঁচিয়ে উঠে বলল, যাব না আমি আপনার সাথে, ছাড়ুন। কৃতিক অরুকে বাইকে বসিয়ে দিয়ে বলল, তুই যাবি তোর ঘাড়ও যাবে, চুপচাপ বস। অতঃপর হেলমেট পরে বাইক স্টার্ট করতে করতে কৃতিক এলিসার দিকে তাকিয়ে বলল, মেয়েটাকে দেখে রাখিস এলি। মেয়ের মায়ের রাগ ভেঙে গেলেই ফিরে আসব। আর যদি আজকে রাতে না ফিরি, তাহলে বুঝবি মেয়ের বাবা একটু প্রাইভেসি চাই। হি জাস্ট ক্রেভিং ফর হিজ ওয়াইফ। সবকিছু সামলে নিস, আর ফোন করিস। সব সময়ের মতো বন্ধুকে আশকারা দিয়ে হাত নেড়ে বিদায় জানালো এলিসা। তৎক্ষণাৎ কৃতিক কুঞ্জের গেট ছাড়িয়ে বেরিয়ে গেল বাইকটা। কৃতিক চলে গেলে সায়র একাই বিড়বিড়ালো, শালা নির্লজ্জ একটা, মেয়েটাকে অবধি নিয়ে গেল না। এলিসা সায়রের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে দাঁত কটমটিয়ে বলে উঠল, চুপ করবি তুই? আমি জেকেকে খুব ভালো করেই চিনি। ও যেখানেই যাক আর যে কাজেই যাক না কেন, রাতের আগেই ফিরে আসবে। তাছাড়া কিয়ারার আর্থারকে পেলে আর কিছু লাগে না ওর। দেখছিস না কেমন খেলছে? এলিসার কথায় বাচ্চাগুলোর দিকে তাকিয়ে মৃদু হেসে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সায়র। কি জানি কেন, হয়তো ওদের গল্পটার সমাপ্তি চলে এসেছে সেই বিরহে। গেট ছাড়িয়ে কিছু দূর দূরে যেতে অরুদের সাথে দেখা হলো অনুর আর প্রত্যয়ের। ওরা অরুর সাথে দেখা করার জন্য কৃতিকুঞ্জে যাচ্ছিল। আর মাঝপথেই দেখা, অনুর কোলে ঘাপটি মেরে বসে আছে ডোরা। দুর্ভাগ্যবশত সেইবার মিসক্যারেজ হয়েছিল অনুর। তারপর থেকে শত চেষ্টা করেও কোনো লাভ হয়নি আর।
তাই তো অরু সেইবার আপার দুঃখ ভোলাতে নিজের শখের ডোরাকে তুলে দিয়েছিল অনুর হাতে। এখন অনুই ডোরার মা। অনেকগুলো দিন পর ডোরাকে দেখতে পেয়ে মাঝ রাস্তায় বাইক থামিয়ে ডোরাকে মন ভরে আদর করলো অরু। তারপর পুনরায় ওকে অনুর কোলে তুলে দিয়ে দ্রুত পায়ে বাইকের দিকে এগিয়ে যেতে যেতে বলল, এখন আসি আপা, রাতে আড্ডা হবে। কৃতিকের ডেনিম জ্যাকেট খামচে ধরে বাইকে উঠে গিয়েছে অরু। ঠিক সেই সময় পেছন থেকে হাঁক পেরে অনু বলে, আরে যাচ্ছিসটা কোথায়, সেটা তো বলে যা। অরু হেলমেটটা মাথায় চড়াতে চড়াতে খুশি মনে গলা উঁচিয়ে বলে ওঠে, মেয়ের পাপার সাথে রাইডিংয়ে যাচ্ছি আপা, বাকি কথা এসে বলবো। অরু যতক্ষণে কথাগুলো শেষ করেছে ততক্ষণে স্পিডোমিটারের গতি বাড়িয়ে হু হু করে বাইকে টান দিয়েছে কৃতিক। না বলে হুট করে এভাবে গতি বাড়ানোর দরুন আচমকা কৃতিকের পিঠের ওপর ঝুঁকে পড়ল অরু। কৃতিক লুকিং গ্লাসে তাকিয়ে ডাকলো অরুকে, বেবি। হুম, আমি স্পিড বাড়াবো, ধরে বস। কৃতিকের কথার জবাবে অরু ঠোঁট উল্টে বলল, ধরেছি তো। কৃতিক লুকিং গ্লাসে চোখ রেখে হাসকি স্বরে বলল, আরো শক্ত করে জড়িয়ে ধর, তোকে ফিল করতে পারছি না। কৃতিকের কথায় লাজুক হেসে নিঃসংকোচে পেছন থেকে ওকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে ওর কাঁধে চিবুক ঠেকালো অরু। সঙ্গে সঙ্গে কৃতিক সবসময়ের মতো বলে উঠল, নাও পারফেক্ট। বাইকের তীব্র গতির সাথে তাল মিলিয়ে শীতের কনকনে ঠান্ডা হওয়া নাক মুখ চিরে ভেতরে প্রবেশ করছে। হাড় হাড্ডি সব কনকনে ঠান্ডায় হিম হয়ে আসছে। তবুও হৃদয়ের উষ্ণতা প্রশমিত হচ্ছে বারবারে। ওরও জানে এ উষ্ণ কমার নয়, আজ আর কমানোর সুযোগ দেবে না ওর বেহায়া বরটা। শরীরের শীতলতা আর হৃদয়ের উষ্ণতা মিলেমিশে একাকার হয়ে অনুভূতির জোয়ার আজ বানভাসী হয়েছে। অরু সেই প্লাবিত অনুভূতিগুলোকে হৃদগহীনে লালিত পালিত করতে চায় সারা জীবন। প্রতিদিন একইভাবে একই মানুষকে বারবার হাজারবার জানতে চায়। আমার ভালোবাসার উপন্যাসের প্রতিটা পাতাই সূচনা থেকে সমাপ্তি জুড়ে শুধুই আপনি জায়ান। কৃতিক অরুর কথা শোনেনি ঠিক, তবে ওর মন বলছে, শুধু উপন্যাস কেন, এই জীবনে এমন কোনো অধ্যায় অবশিষ্ট নেই যেখানে তোর আবির্ভাব ঘটেনি হার্টবিট। যদিও তা থেকে থাকে, তবে সেই অধ্যায় ছিল নিছক মূল্যহীন, অনুভূতিহীন আর পরিশেষে অস্তিত্বহীন। দুজনার মন গহীনে বিস্তৃত সুপ্ত অনুভূতির আদান প্রদান বোধহয় শেষ হবে না আজ আর। আর না তো সমাপ্তি ঘটবে সঙ্গীন প্রণয়াসক্তির, শুধু পাল্টে যাবে দৃশ্যপট। ইয়ামাহা খচিত নীলচে বাইকটা মাইলের পর মাইল পেরিয়ে গিয়ে একসময় আড়াল হয়ে যাবে দৃষ্টি সকলের। পশ্চিমা আকাশ সিঁদুর রাঙা হয়ে ধীরে ধীরে আধারের ভিড়ে তলিয়ে যাবে সূর্যকিরণ, অস্ত যাবে ধরণী। তবুও মুক্ত শালিকের ন্যায় ডানা ঝাপটানো একজোড়া হৃদয়ের আজ আর পায়তারা মিলবে না নিরে ফেরার। তারা আজ পাখির মতো অবাধে দাপিয়ে বেড়াবে পুরো শহর জুড়ে। এ যেন তাদের দৃঢ় প্রতিজ্ঞা। বাইরে হালকা হালকা তুষারপাত হচ্ছে। গত কয়েকদিন ধরে রোদের দেখা নেই। চোখের সামনে কাচের দেওয়াল গলিয়ে পেঁজা তোলার মেঘের মতো ঝরে পড়ছে শুভ্র বরফ কণা। বরফের আস্তরণে পুরো শহরতলির শুভ্রতায় ছেয়ে গিয়েছে। দেখলেই কেমন প্রাণ জুড়িয়ে আসে। গেটের সামনে চেরি ব্লসম গাছ দুটো ন্যাড়া হয়ে পড়ে আছে। রঙিন ফুল তো দূরে থাক, তরতাজা সবুজ পাতার ছিটে ফোঁটাও নেই তাতে। যতদূর চোখ যায় শুধু বরফের আস্তরণ। কৃতিকের মাস্টার বেডরুমের বিশাল আকৃতির জানালাটার পর্দা সরিয়ে বাইরের ফ্রন্ট ইয়ার্ডটা এক ঝলক চোখ বুলিয়ে নিল ওরও। অতঃপর হাতে এক কাপ কফি নিয়ে ফায়ারপ্লেসের পাশ ঘেঁষে বসে পড়ল গিয়ে জানালার মুখোমুখি হয়ে। আজ সকাল সকাল অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছে কৃতিক। কি নাকি ক্লায়েন্টের সাথে দরকারি মিটিং রয়েছে, না গেলেই নয়। নয়তো অরুর বাবু পেটে আসার পর থেকে খুব একটা প্রয়োজন ছাড়া সশরীরে অফিসে যায়নি সে। বাড়িতে বসে নিজ দায়িত্বগুলো বেশ নৈপুণ্যতার সহিত সামলে নেয়। যদি কখনো প্রয়োজন পড়ে তো প্রত্যয় বাড়ি বয়ে এসে পরিস্থিতি সামাল দেয়। সারা জীবন একা থাকতে পছন্দ করা কৃতিক গত 2 মাস ধরে দুজন সার্ভেন্টও রেখেছে বাড়িতে। অরুর আন্ডার এইজ প্রেগনেন্সি, ডক্টর বলেছে খুব সাবধানে থাকতে, মিসক্যারেজ হওয়ার সম্ভাবনাও প্রকট। তাই রান্নাবান্না থেকে ঘরের যাবতীয় কাজ সবকিছু সার্ভেন্ট দ্বারাই করানো হয়। অনুর মিসক্যারেজের কথা চিন্তা করে অরুও নিজেও বেশ ভয়ে থাকে এসব নিয়ে। তাই মন চাইলেও খুব একটা বেশি ধকল দেয় না নিজের শরীরকে। অবশ্য এই ত্রুটিপূর্ণ প্রেগনেন্সির পেছনে মোক্ষম কারণ রয়েছে। কারণটা আর কেউ নয়, স্বয়ং মাথা গরম রকচটা বেপরোয়া কৃতিক নিজেই।
ত্রুটিপূর্ণ প্রেগন্যান্সির কথা ভাবতে গিয়ে 6 মাস ধরে বেড়ে ওঠা নিজের ছোট্ট উদরে আলতো হাত ছোঁয়ালো ওরু। মনে মনে ভাবতে লাগলো সেই দিন সকালের কথা। সেবার নেদারল্যান্ডের টিউলিপ গার্ডেনে ঘুরতে যেয়ে ভ্যাকেশনটা বেশ ভালোই কেটেছিল ওদের সবার। সায়র, নীলিমা, অর্ণব, এলিসা সহ মোট 3 জোড়া কাপল একসাথে যাওয়ায় টিউলিপ গার্ডেনের পাশে একটা মস্ত বড় ভিলা রেন্ট করেছিল ওরা। যেই ভিলাতে দোতলার প্রত্যেকটা বারান্দা থেকে টিউলিপের বাগান স্পষ্ট দেখা যেত। নেদারল্যান্ডস পৌঁছানোর পরে 3-4টা দিন সবাই একসাথে ঘুরে ফিরে হই হুল্লোড় করে ভালোই আনন্দে কেটেছিল ওদের সবার। কিন্তু বিপত্তি ঘটে 5 দিনের মাথায়। সেই দিন হঠাৎ করে ঘুম থেকে উঠে ওরুকে পাশে পেল না কৃতিক। এমনটা সাধারণত কখনো হয় না, কারণ আড়মোড়া ভেঙে যাওয়ার পরেও ওই শক্ত চওড়া বুকের মধ্যে ঢুকে খানিকটা সময় ধরে ওম না নিলে মোটেই ভালো লাগে না অরুর। অথচ আজ সে সকাল সকাল গায়েব। আগের রাতে অনেক বেশি দেরি করে ঘুমাতে যাওয়ার দরুন কৃতিক ভেবেছিল ওর নিজেরই হয়তো ঘুম থেকে উঠতে বেলা হয়ে গিয়েছে। তাই তো অরু হয়তো আছে লিভিং রুমে কিংবা অন্য কোথাও। কিন্তু কিসের কি, পুরো ভিলাতে কোথাও অরু নেই। শেষমেশ না পেরে দরজায় নক করে করে ওদের সবার ঘুম ভাঙিয়েছে কৃতিক। তবে ওরাও কোনো হদিশ দিতে পারল না অরুর। এমন একটা অচেনা দেশে অচেনা জায়গায় এসে হুট করে কোথায় হারিয়ে গেল মেয়েটা? কোনো বিপদ-আপদ হলো না তো আবার? এক আকাশ পরিমাণ হিবিজিবি ভাবতে ভাবতে এক হাত দিয়ে নিজের চুল নিজে খামচে ধরল কৃতিক। ওকে এভাবে উদ্বিগ্ন হতে দেখে এলিসা মানানোর স্বরে বলল, "শান্ত হ জেকে। ঠান্ডা মাথায় ঠিক করে ভাব কোথায় যেতে পারে মেয়েটা। আচ্ছা ফোন করেছিলি নিশ্চয়ই?" এলিসার কথায় দাঁতে দাঁত চেপে কৃতিক অতঃপর বিরক্তির স্বরে বলে, "ফোনটা নিয়ে গেলে তো করব, ইডিয়েট একটা। আজ ওকে খুঁজে পেলে খবর আছে। আমি যে ওর কী হাল করব নিজেও জানি না।" কৃতিকের কথার মাঝে ওকে থামিয়ে দিয়ে ওর দিকে টিস্যু বক্স এগিয়ে দিতে দিতে সায়র বলল, "তোর নোজ ব্লিডিং শুরু হয়েছে আবার।" কৃতিক এক টুকরো টিস্যু হাতে নিয়ে সেটা দ্বারা নাক মুছতে মুছতে দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, "এই মেয়েটা আর আমাকে শান্তি দিল না। আমার জীবনটাই শেষ হয়ে যাবে ওকে খুঁজে বের করতে করতে।" কথা শেষ করে টি টেবিল থেকে গাড়ির চাবিটা কুড়িয়ে নিয়ে বাইরের দিকে হাঁটা ধরে কৃতিক। ওকে চলে যেতে দেখে অর্ণব উদ্বিগ্ন গলায় বলে ওঠে, "কোথায় যাচ্ছিস তুই একা একা? আমরা আসবো?" কৃতিক যেতে যেতে জবাব দেয়, "দরকার নেই। আশেপাশের ট্যুরিস্ট এরিয়াগুলো একটু খুঁজে দেখে আসছি আমি। তারপরেও যদি না পাই তো পুলিশকে কমপ্লেন করা ছাড়া আর উপায় দেখছি না।" কৃতিকের কথার পাশে অর্ণব পুনরায় বলে, "কিন্তু তোর তো নোজ ব্লিডিং হচ্ছে। কার ড্রাইভ করতে পারবি?" কৃতিক আর দাঁড়ায় না। ইতিমধ্যে ওর বুকের মধ্যে দাউ দাউ করে অস্থিরতার আগুন ধরিয়ে দিয়েছে। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে আর নিজেকে সামলাতে পারবে না। নির্ঘাত বুকের ব্যথায় দম বন্ধ হয়ে মারা যাবে। তাই আর দাঁড়িয়ে না থেকে দ্রুত পায়ে বেরিয়ে যেতে যেতে তপ্ত স্বরে জবাব দিল কৃতিক, "পারবো।" সারাদিন হন্য হয়ে এদিক সেদিকে খুঁজেও লাভ হলো না কোনো। কৃতিকের ধারণা করছিল ওরও হয়তোবা পাকামি করে একা একাই কোনো টিউলিপ গার্ডেনে ঢুকে পড়েছে। কিন্তু তেমন কিছুই নয়। অবশেষে উপায়ান্তর না পেয়ে একরাশ বিষণ্ণতা আর ভারাক্রান্ত মন নিয়ে পুনরায় ভিলাতে ফিরে এলো কৃতিক। উদ্দেশ্য ফোন করে পুলিশকে জানানোর। তারা যদি কোনো সোর্স এর মাধ্যমে খুঁজে দিতে পারে ওর হৃদস্পন্দনকে। তখন তাড়াহুড়ে ফোনটা নিয়ে বের হতে পারেনি। তাই আবারও ভিলাতে ফিরতে হলো কৃতিককে। কৃতিক যখন চোখ বন্ধ করে ভারী নিঃশ্বাস ছেড়ে ঘরের দুয়ারে পা রাখে, ভেতরে গিয়ে সবার এক এক করে নানান প্রশ্নের জবাব দিতে হবে, সেই ভেবে যখন ওর বক্ষপিঞ্জরে ব্যথায় টনটন করে ওঠে, ঠিক তখনই ভেতর থেকে ভেসে আসে এলিসার ধমকাধমকির আওয়াজ। কাউকে উদ্দেশ্য করে একটু রাগান্বিত স্বরে এলিসা বলছে, "কোথায় গিয়েছিলে তুমি? সারাটা দিন একটা খোঁজ নেই, খবর নেই। জেকেটা উদ্ভ্রান্তের মতো খুঁজে বেরিয়েছে তোমায়। কি জানি হয়তো পুলিশকেও কল করে দিয়েছে এতক্ষণে। আজও ভিলাতে ফিরলে তোমার সাথে কি হবে ভাবতে পারছো?" এতটুকু শোনা মাত্রই কৃতিকের কৌশলী মস্তিষ্কটা সচল হয়ে উঠল। কারো ওপর ভীষণ ক্রোধান্বিত হয়ে চোয়ালটা শক্ত হয়ে গেল মুহূর্তেই। মাথার মধ্যে ভলভলিয়ে ওঠা তীব্র ক্রোধটাকে কৃতিক সামলালো না মোটেই। বরং দুহাত মুষ্টিবদ্ধ করে হনহনিয়ে ভেতরে গিয়ে বাজ পাখির মতো ছোঁ মেরে শক্ত হাতে চেপে ধরল অরুর চোয়াল। কৃতিকের হাতের বাঁধন এতটাই শক্ত যে অরুর মনে হচ্ছিল এক্ষুনি গালের হাড় হাড্ডি সব গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাবে। "আমাকে না জানিয়ে কোথায় গিয়েছিলি বল?" দাঁতে দাঁত চেপে অরুর উদ্দেশ্যে প্রশ্ন ছড়ে কৃতিক।
কৃতিকের এমন খ্যাপাটে সিংহের মতো আচরণে ভড়কে যায় সবাই। নীলিমা ভয়ে সিটিয়ে গিয়ে সায়রের শার্ট খামচে ধরে হিসিয়ে বলল, ভাইয়াকে থামাও, ওরুকে তো মেরেই ফেলবে আজ। সায়র ঠোঁট বাঁকিয়ে হাসল। অতঃপর নীলিমার মুখের কাছে মুখ নিয়ে বিড়বিড়ালো, কিছুই করবে না। কৃতিক চক্ষু গরম করে অরুকে ভস্ম করে দিতে চাইল। সেভাবে ক্ষুব্ধ কণ্ঠে পুনরায় জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলি জবাব দে। তোকে না পেলে আমি যে কুত্তার মতো তোকে খোঁজার জন্য পুরো শহর চষে বেড়াবো, সেই হুঁশ ছিল না তোর ব্রেনে? আনসার মি। গর্জে উঠল কৃতিক। ওর এহেন কঠোর ধমকে কম্পিত হয়ে উঠল অরু। ফুপিয়ে কেঁদে উঠে তৎক্ষণাৎ জবাব দিল, আমি তো একটু টিউলিপ গার্ডেন দেখতে গিয়েছিলাম। ভেবেছিলাম চলে আসবো তাড়াতাড়ি, কিন্তু গাড়ি পাইনি একটাও। এই, কাকে মিথ্যা গল্প শোনাচ্ছিস তুই? শহরের এমন কোনো টিউলিপ গার্ডেন নেই যেখানে আমি তোকে পাগলের মতো খুঁজিনি। আর তুই এখানে আমাকে বানিয়ে বানিয়ে উপন্যাসের ডায়লগ শোনাচ্ছিস? কলিজায় ভয় নেই? এই পর্যায়ে গর্জে ওঠে অরুর বুকের কাছে জামাটা খামচে ধরে ওকে নিজের কাছে নিয়ে এলো কৃতিক। অরুর মিথ্যা জবাবে কৃতিকের রাগের পারদ দ্বিগুণ তলে বৃদ্ধি পাচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে এবার এলিসা এগিয়ে এসে কৃতিকের হাতটা টেনে হিঁচড়ে ছাড়ালো অরুর থেকে। অতঃপর ক্রন্দনরত অরুকে নিজের বাহুতে টেনে নিয়ে বলল, অনেক হয়েছে জেকে, আজকের মতো ছেড়ে দে মেয়েটাকে। কাল না হয় ঠান্ডা মাথায় শুনিস সবকিছু। কৃতিক ক্রুব্ধ স্বরে বলল, ওকে সাফ সাফ উত্তর দিতে বল এলিসা। ও সারাদিন কোথায় গিয়েছিল? নয়তো আজ আর ওকে সারাসারি নেই। আমি ওর সাথে যা ইচ্ছা হয় তাই করব আজ। এলিসা আর অরুকে নিয়ে দাঁড়িয়ে রইল না কৃতিকের সম্মুখে, বরং তাড়াহুড়ো করে অরু সমেত চলে গেল নিজের বেডরুমে। তখন গভীর রাত। সন্ধ্যা রাতে অরু কৃতিকের ঝামেলার দরুন পুরো ভিলা এখন শুনশান নিস্তব্ধতায় ছেয়ে আছে। অন্য কোনোদিন হলে হয়তো এখন সবাই লিভিংয়ে বসে আড্ডা আনন্দে মেতে থাকতো, কিন্তু আজ সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি। খানিক বাদে বাদে রাতের আঁধারকে সঙ্গ দিতে লেকের পাড় থেকে ভেসে আসছে কোলা ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর আওয়াজ। সেই সাথে টিউলিপের বাগান থেকে ধেয়ে আসা রাত জাগা পাখিদের ডানা ঝাপটানোর শব্দে গভীর ঘুমে কাদা হয়ে আছে সকলে। ঠিক এমন সময় অর্ণবের গভীর আরামদায়ক ঘুমের ইস্তফা দিয়ে ওর মুঠোফোনটা বেজে উঠল তার স্বরে। এত রাতে এই ফোনের আওয়াজ বড্ড বিরক্ত ঠেকল অর্ণবের কানে। অগত্যাই ফোনটা কেটে দিয়ে পাশ ঘুরে শুয়ে পড়ল অর্ণব। কিন্তু ফোনের ওপাশে থাকা ব্যক্তিটির বোধহয় এই প্রত্যাখ্যান সহ্য হলো না মোটেই, যার দরুন আবারও ঝনঝনিয়ে বেজে উঠল মোবাইলটা। এবার আর উপায়ান্তর না পেয়ে ঘুমু ঘুমু চোখে মোবাইল রিসিভ করে কানে ধরল অর্ণব। তবে এপাশ থেকে কিছু বলার ফুরসত না দিয়ে ওপাশ থেকে বিরক্তির স্বর ভেসে এলো কৃতিকের। সে দাঁত কটমটিয়ে বিরক্তিকর কণ্ঠে বলে উঠল, শালা ফোন তুলছিস না কেন? মরে গেছিস? অর্ণব চোখ কসলাতে কসলাতে হাই তুলে বলল, মরিনি। তবে তুই কেন অন্য রুম থেকে বারবার কল দিয়ে আমার হার্ট অ্যাটাকের বন্দোবস্ত করছিস সেটা ঠিক বুঝতে পারছি না। কৃতিক ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর গলায় বলল, আমার বউ কই? লাইক সিরিয়াসলি জেকে, তোর বউ কই সেটা জানার জন্য তুই আমাকে মাঝরাতে কল দিয়ে ঘুম ভাঙিয়েছিস? কৃতিক দমল না। নতুন উদ্যমে গম্ভীর কণ্ঠে বলল, তোর বউ তখন আমার বউকে বগল দাবা করে রুমে নিয়ে গিয়েছে। এখন দিয়ে যেতে বল। বউ ছাড়া আমার ঘুম আসে না। অর্ণব দীর্ঘশ্বাস ছেড়ে অসহায় সুরে কৃতিককে মানানোর চেষ্টা করে বলল, ভাই বিশ্বাস কর, এত রাতে এলির ঘুম ভাঙালে ও নির্ঘাত আমায় উষ্টা মেরে ইউএসএতে পাঠিয়ে দেবে। তাহলে ট্রিক্স খাটা। কৃতিকের কথায় অর্ণব ভুরু কুঞ্চিত করে শুধালো, ট্রিক্স খাটাবো মানে? কৃতিক নির্বাক ভঙ্গিতে বলল, মানে আবার কি? তুই এই মুহূর্তে এলিসাকে কল করে বলবি তোর প্রচণ্ড পেট ব্যথা করছে, ঘরে বাইরে শুরু হয়ে গিয়েছে, এক্ষুনি হসপিটালে না গেলে বাইরে যাওয়ার আর উপায় থাকবে না, ঘরেই শুরু করতে হবে। কৃতিকের কথায় অর্ণব নাকটা শিকই তুলে বলে ওঠে, ইউ, এসব বলবো? ভাই এসব আমি বলতে পারবো না। তুই প্লিজ আজকের রাতটা একটু নিজেকে সামলা। কাল ভোর হলে তোর বউকে আমি নিজে তোর হাতে তুলে দিয়ে আসবো। প্লিজ ভাই। অর্ণবের কণ্ঠে ভীষণ আকুতি, অথচ কৃতিক তাতে দু পয়সার আবেগ না ঢেলে কাট কাট কণ্ঠে বলল, যা বলছি চুপচাপ তাই কর, নয়তো কাল এলিসা নয় আমি নিজেই তোকে কিক মেরে ইউএসএতে পাঠিয়ে দিব। এরপর অর্ণব আর কিছু বলতে গিয়েও পারল না, কারণ কথা বলার আগেই পিক পিক আওয়াজ করে লাইনটা কেটে দেয় কৃতিক। অবশেষে অনেক ভেবেচিন্তে উপায়ান্তর না পেয়ে বুকে মাথায় ক্রুশ এঁকে এলিসার নাম্বারে কল করেই ফেলল অর্ণব। গভীর রাত, ঘুমে তলিয়ে আছে পুরো শহর। অত্যাধুনিক ভিলার প্রত্যেকটা জানালা হাট করে খুলে রাখা হয়েছে।
সেখান থেকে বইতে থাকা ঝিরিঝিরি হিমেল হাওয়ায় ঘুমটা গাঢ় হয়ে উঠেছে অরুর। ঠিক ঠিক এমন হয় তলপেটে প্রচণ্ড ব্যথা অনুভব হতে ধীরে ধীরে কিছুটা তন্দ্রা কেটে গেল ওর। ঘুমের মাঝে মনে হতে লাগলো ও হাওয়ায় ভাসছে। প্রচণ্ড হাওয়ার তোড়ে লম্বা চুলগুলো উড়ে এসে আছড়ে পড়ছে ওর চোখে মুখে। কিন্তু ঘুমের মাঝে এমন উদ্ভট অনুভূতি হওয়ার কারণটা কি? এটা কি স্বপ্ন? কথাগুলো মস্তিষ্কে ক্যাচ করতেই অকস্মাৎ চোখ খুলে ধরফরিয়ে উঠল ওরও। হঠাৎ ঘুম ভেঙে লাফিয়ে উঠায় কোথাও থেকে একটা পড়ে যেতে গিয়েও পড়ল না। কারণ কেউ একজন দৃঢ় হাতে সামলে রেখেছে ওকে। ঘুমটা পুরোপুরি ছুটে গেল এবার। ওরও চারিদিকে তাকিয়ে বুঝতে পারে ওকে কাঁধে করে তুলে নিয়ে যাচ্ছে কৃতিক। অন্ধকারের মাঝেও কৃতিকের উপস্থিতি টের পাওয়ার মতোই ক্ষমতা আছে ওরুর কাছে। কিন্তু এভাবে ঘুমের মধ্যে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার মানেটা কি? কেন যেন বিরক্তিতে শরীরটা চিরবিরিয়ে উঠল অরুর। কৃতিক সবসময় বাড়াবাড়ি করে, তাই অরু এবার ধাতস্থ হয়ে কৃতিককে কয়েকটা কড়া কথা শোনানোর প্রস্তুতি নিল। কিন্তু তার আগে ওকে রুমে এনে বিছানায় ছুঁড়ে মারে কৃতিক। অরুকে বিছানায় রেখে এগিয়ে গিয়ে দরজার জানালাগুলো লাগিয়ে দিতে দিতে কঠিন স্বরে বলল, কোথায় ছিলি সারাদিন? সত্যি করে বল অরু। ব্যাস, এক বলে ছক্কা হাঁকালো কৃতিক, যার ফলস্বরূপ ওরু সব হাওয়া ফুস। অরু ভেবেছিল কৃতিক হয়তো ব্যাপারটা ভুলে গিয়েছে এতক্ষণে। এখন হয়তো একান্তে অরুর সঙ্গ চায় বলে এভাবে তুলে নিয়ে এসেছে ওকে। কিন্তু না, এটা তো জায়ান কৃতিক। ওভার পজিটিভ, ওভার রিয়াক্টিভ। তার কাছে থেকে ছাড় পাওয়া কি এতটাই সহজ? অরু ভাবছে দেখে কৃতিক আবারও এগিয়ে এসে অরুর মুখোমুখি হয়ে দাঁড়ায়। অতঃপর রাশভারী আওয়াজে শুধায়, কি হলো? এই ছোট্ট প্রশ্নের উত্তর দিতে এত সময় লাগছে কেন? আমি কি খুব কঠিন প্রশ্ন করেছি? ওরও ভরকালো। সামান্য তোতলানোর সুরে বলল, দাদা দেখুন, প্রত্যেকেরই এইটুকুনি প্রাইভেসির প্রয়োজন, তাই না? তাছাড়া আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি কোনো খারাপ কাজ করিনি। অরুর কথায় সন্তুষ্ট হওয়া তো দূরের কথা, উল্টো কৃতিকের দৃষ্টিতে অগ্নিস্ফুলঙ্গ ফুটে উঠল মুহূর্তেই। তীক্ষ্ণ চোয়ালটা শক্ত হয়ে ব্লেডের মতো ধারালো হয়ে উঠল যেন। সে এগিয়ে গিয়ে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে একটা চকচকে হ্যান্ডকাফ বের করতে করতে বলল, তোর মাঝে এমন কি আছে যা আমার অজানা অরু? কি এমন প্রাইভেসি এখনো অবশিষ্ট রয়েছে যা আমি উন্মুক্ত করিনি? চল দেখবো আজ। কৃতিকের গতিবিধি পরখ করে অরু এবার ঠোঁট ভেঙে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে কৃতিককে মানানোর চেষ্টা করে কিছুটা আতঙ্কিত সুরে বলল, এমনটা করো না প্লিজ। এটা মোটেই উচিত হবে না। খুব বেশি অন্যায় হয়ে যাবে। অরুর তুলতুলে নরম গালে পরম আবেশে হাত বুলিয়ে হাসকি স্বরে কৃতিক বলে, আই হ্যাভ প্রপার রাইট টু মেকিং লাভ উইথ ইউ বেবি। এখানে অন্যায় কোথায় দেখলি? আমাকে বাধা দেওয়ার চেষ্টা ভুলেও করিস না। কৃতিকের কথার টোনে হুমকি সুস্পষ্ট, কিন্তু অরু তাও বাধা দিচ্ছে ওকে। বারবার বলছে, প্লিজ এভাবে না, এটা ঠিক হচ্ছে না। কৃতিক সেসবের তোয়াক্কা না করে অরুর হাত দুটো আটকে ফেলল হ্যান্ডকাফ দিয়ে। অতঃপর ওর কান্না থামাতে মুখে লাগিয়ে দেয় এক টুকরো ডাক টেপ। এবার অরু পুরোপুরি কৃতিকের বশে। ব্যাপারটা উপলব্ধি করতে অরুর কানের কাছে মুখ নিয়ে কৃতিক হিসিয়ে বলল, তোর ভালোর জন্য বেঁধেছি। কারণ আজকে যতক্ষণ না সত্যিটা বলবি, ততক্ষণে আমার হাত থেকে তোর নিস্তার নেই। বি রেডি ফর ইয়োর হার্ট পানিশমেন্ট বেবি। অরুর মুখ বাঁধা, তাও কাঁদতে কাঁদতে এদিক ওদিক মাথা নাড়ালো শুধু, যার অর্থ এটা করবেন না প্লিজ। তবে কৃতিক আর অপেক্ষা করে না। নিজের সবটুকু আকর্ষণ উন্মাদনা অরুর মাঝে বিলিয়ে দিয়ে ডুব দিয়ে যায় ভালোবাসার অতল গহ্বরে। অবশেষে কৃতিকের দেওয়া অতিরিক্ত ভালোবাসাময় যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ রাতে অকস্মাৎ নিস্তেজ হয়ে পড়ল অরু। অরু জ্ঞান হারিয়েছে ব্যাপারটা বোধগম্য হতেই কৃতিকের যেন ভ্রম কেটে যায়। নিজের মাঝের পৈশাচিক আর ডমিনেটিং ভাব উবে গিয়ে মুহূর্তেই চোখে মুখে ঝরঝরিয়ে নেমে আসে একরাশ কাতরতা। সেই কাতর স্বরে অরুর গলাটা আলতো করে ঝাঁকিয়ে ওঠে কৃতিক, বেবি, আরে ওকে না? খুব বেশি ব্যথা দিয়েছি? অরু জবাব দেয় না। তা দেখে কৃতিকের পিলে চমকে গেল। এমনটা তো কখনো হয় না। কৃতিকের বরাবরই ওয়াইল্ড লাভ, লাভ টর্চার এসব বেশ পছন্দ। ব্যাপারগুলো কৃতিকের নিকট রোমাঞ্চকর বলে ওরও মুখ বুজে সব সহ্য করে নেয় সবটা। কিন্তু এমনটা তো কখনো হয় না। এর আগেও বহুবার এভাবে মিলিত হয়েছে তারা, কিন্তু ওরও আজ প্রথমবারই জ্ঞান হারালো। কিন্তু কেন? হাজারো অযথা চিন্তাদের বহর একসাথে ঘিরে ধরেছে কৃতিকের মন মস্তিষ্ক। কিন্তু এখন চিন্তা করার সময় নয়। যত দ্রুত সম্ভব অরুর জ্ঞান ফেরাতে হবে। সেই ভেবে কৃতিক নিজের মাঝের ব্রোশটুকু ঠিকঠাক করে
তাড়াহুড়ো পায়ে উঠে গিয়ে অরুর হাত মুখ সব খুলে দিল। এরপর অরুকে ছোট্ট বাচ্চার মতো করে কোলের মধ্যে নিয়ে ঠান্ডা পানির ছটা দিতে লাগলো ওর চোখে মুখে। খুব বেশিক্ষণ নয়, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে অরুর চেতনা ফিরে এলো। অরু চোখ খুলেছে দেখে ওকে বুকের মধ্যে শক্ত করে চেপে ধরে। চোখ দুটো বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস নিল কৃতিক। ওদিকে চেতনা ফিরতে প্রচণ্ড ক্ষোভে বশবর্তী হয়ে কৃতিকের থেকে ছিটকে দূরে সরে যায় অরু। অরু এভাবে দূরে সরে গিয়েছে দেখে কৃতিক অপরাধী গলায় বলল, বেবি আস্তে, তুই উইক। অরু নাক টেনে ফুপিয়ে কেঁদে উঠল এবার। কাঁদতে কাঁদতে বলল, আপনি একটা জানোয়ার, আপনার জন্যই আমি উইক। এখন আবার দরদ দেখাচ্ছেন কোন মুখে? অরুর আফসোসের কান্নায় হৃদয় ছিঁড়ে যাচ্ছে কৃতিকের। ও এগিয়ে গিয়ে অরুর মুখোমুখি হয়ে হাঁটু ভেঙে বসে পড়ে বলল, আই এম সরি হার্টবিট, আমি বুঝতে পারিনি তুই এভাবে হঠাৎ করে জ্ঞান হারাবি। তোর শরীরটা দুর্বল জানলে আমি কখনোই এমনটা করতাম না। আর হুট করে ব্লিডিং। কৃতিকের কথা শেষ হওয়ার আগে হাউমাউ করে কেঁদে উঠল অরু। কাঁদতে কাঁদতে দুহাতে কৃতিকের চুল খামছে ধরে বলল, আমার বাচ্চার কিছু হয়ে গেলে আমি তোমাকে ছাড়ব না জায়ান। অরুর কথা শুনে কৃতিকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এসবের মাঝে বাচ্চা আবার কোথা থেকে এলো? অরুর পানে একটা আহত চাহনি নিক্ষেপ করে কৃতিক বলে ওঠে, বাচ্চা মানে? অরু কাঁদতে কাঁদতে বলল, বেশ কয়েকবার টেস্ট করেও বারবার পজিটিভ রেজাল্ট আসছিল, তাই পুরোপুরি শিওর হতে ডক্টরের কাছে গিয়েছিলাম। অরুর কথায় কৃতিকের চোখ কপালে উঠে গেল। অরু প্রেগনেন্ট, তার মানে বাচ্চাটা ওর নিজের। এটা ভাবতে অরুর দুবাহু ঝাঁকিয়ে কৃতিক দাঁত খিচিয়ে বলে ওঠে, তো আমাকে বললি না কেন ইডিয়েট? সারাদিন তোকে পাগলের মতো খুঁজেছি আমি। এ অচেনা শহরে এমন কোনো ট্যুরিস্ট এরিয়া নেই যেখানে আমি তোকে হন্যে হয়ে খুঁজে বেরোইনি। আর তুই কিনা ডক্টরের ক্লিনিকে ছিলি? জবাবে কাঁদতে কাঁদতে অরু বলে, আপনি বাচ্চা চাচ্ছিলেন না কিছুতেই, কিন্তু এটা এসে গিয়েছিল কোনোভাবে। ভয় করছিল যদি আপনি অ্যাব্রেশন করার জন্য জোর করেন, তাহলে আমার বাচ্চাটার কি হতো। তাই চুপি চুপি গিয়েছিলাম, ভেবেছিলাম তাড়াতাড়ি চলেও আসবো। কিন্তু কি জানি কেন আসার পথে একটাও গাড়ি পাচ্ছিলাম না। অরুর এত সব কথা শুনে নিজের চুল নিজেই টেনে ধরল কৃতিক। অরুর ওপর চরম বিরক্ত হয়ে কৃতিক রাশভারী গলায় বলল, তুই কি পাগল অরু? নিজের অনাগত বাচ্চাকে কেন আমি নষ্ট করতে বলবো? হোয়াই? এটা তুই ভাবলি কি করে সেটা আমায় বল। আচ্ছা সত্যি করে বল তো, তোর ব্রেন কোথায় থাকে? তাহলে কেন করলেন এটা বলুন? অরুর প্রশ্নের জবাবে কৃতিক রেগেমেগে বলে, আমি কি জানতাম ইডিয়েট? কৃতিকের কথায় ঝাঁঝিয়ে ওঠে অরু। কাঁদতে কাঁদতে আহত সুরে বলল, বাচ্চাটা মনে হয় না আর টিকবে। টিকবে না মানে? এক্ষুনি ডক্টরের কাছে যাব আমরা। আমি ফ্রেশ হয়ে আসছি। জাস্ট 5 মিনিটস বেবি। অরু হকচকিয়ে উঠে বলল, কিন্তু এখন তো সকাল হয়নি, এই সময় ডক্টর কোথায়? অরুর বাক্যটুকু শেষ হওয়ার আগে কৃতিক ওয়াশরুমের দিকে যেতে যেতে গম্ভীর গলায় জবাব দিল, সেটা তোর না ভাবলেও চলবে। সকাল সকাল ঘুম থেকে উঠে আজ সবার প্রথমে ডাইনিংয়ে হাজির হয় সায়র আর নীলিমা। সায়র আগে ছিল আর নীলিমা পেছনে। ও যখন হাই তুলতে তুলতে ডাইনিংয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই নজরে পড়ে কৃতিক আর অরুকে। সাধারণত ভ্যাকেশনে আসার পর থেকে কৃতিক আর অরু একমাত্র জুটি যারা সবার শেষে ডাইনিংয়ে হাজির হতো। কৃতিক নিজে বেলা করে ঘুমাতো দেখে অরুকেও জোর জবরদস্তি করে নিজের কাছে আটকে রাখত। অথচ আজ সূর্য একেবারে পশ্চিম আকাশে উদয় হওয়ার মতোই অরু কৃতিক সবার আগে ডাইনিংয়ে। শুধু ডাইনিংয়ে বললে ভুল হবে। অরুকে পাশে বসিয়ে রেখে কৃতিক নিজে হাতে ফুডস খাওয়াচ্ছে ওকে। ব্যাপারটা পুরোপুরি সন্দেহজনক। তাই ডাইনিংয়ে এসে বসতে বসতে সায়র শুধালো, সূর্য আজ কোন আকাশে উদয় হলো জেকে? কাল রাতে দেখলাম বউকে ধমকাচ্ছিস, আর এখন পাশে বসিয়ে ফুডস খাওয়াচ্ছিস। বাহ বাহ। সায়রের কথার বিপরীতে ওর দিকে গরম চাহনি নিক্ষেপ করে কৃতিক ক্ষুব্ধ গলায় বলে, শাট আপ, শি ইজ প্রেগনেন্ট উইথ মাই বেবি, ইডিয়েট। কৃতিকের কথায় শুনশান নীরবতা ছেয়ে গেল পুরো লিভিং রুম। কারো মুখে কোনো রা নেই, কেবলই চামচ নাড়ার টুংটাং আওয়াজ। এমতো অবস্থায় ফট করে অরুর নিকট এগিয়ে গিয়ে নীলিমা বেকুবের মতো বলে ওঠে, কিরে অরু, তুই না বলেছিলি কৃতিক ভাইয়া বাচ্চা নিতে মোটেও ইচ্ছুক নয়, তাহলে হলোটা কি করে? অরু গাল ভর্তি ফুটস চিবোতে চিবোতে জবাব দিল, ভুল করে। অরু কথাটা বলতেই ঠোঁট টিপে কৌতুক মিশ্রিত হাসি আসলো সায়র। হাসতে হাসতে কৃতিককে উদ্দেশ্য করে সায়র বলল, তুই আজকাল এসবেও ভুল করিস ভাই। কৃতিক জবাব দিল না, উল্টো নিজের মাথা মোটা বউটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল।
অরু পাপ্পি আইস করে তাকিয়ে আছে কৃতিকের পানে, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না সে। সায়র কৃতিককে খোঁচা মেরে আরও দু একটা কথা শোনাবে, তার আগে ওদের মাঝে আগমন ঘটে অর্ণব আর এলিসার। এলিসার কাঁধে ভর করে মুমূর্ষু রোগীর মতো হাঁটছে অর্ণব। ওকে এভাবে হাঁটতে দেখে সায়র উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে তোর অর্ণব? অর্ণব কিছু বলল না। এলিসা জবাব দিল, কে জানে কি স্ট্রিট ফুড খেয়েছে, ডিসেন্ট্রি বাঁধিয়েছে, কাল থেকে কতবার গিয়েছে তার হিসেব নেই, তাই রাতেই হসপিটালে নিয়ে গিয়েছিলাম। পুনরায় প্রশ্ন ছুড়ে সায়র বলে, কি বলিস, আমাদের কেন জানালি না? রাস্তাঘাটে কোথাও কাজ ছাড়েনি তো আবার? অর্ণব দাঁত কটমটিয়ে সায়রের পানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, শালা বেশি কথা বলিস তুই। অর্ণবের ঝাড়ি খেয়ে থামল সায়র। এবার অর্ণবের চোখ গেল কৃতিক আর অরুর দিকে। ওদের পাশাপাশি বসে থাকতে দেখা মাত্রই এলিসার কাজ ছেড়ে দিয়ে শয়তান হয়ে দাঁড়িয়ে পড়ল অর্ণব। ওকে দাঁড়িয়ে পড়তে দেখে এলিসা ঠোঁট উল্টে শুধালো, কি ব্যাপার, এতক্ষণ তো হাঁটতেই পারছিলি না, এখন এমন টান টান হয়ে দাঁড়িয়ে পড়লি যে? ক্লান্ত লাগছে না? কাঁধ ছেড়ে এগিয়ে গিয়ে চেয়ারে বসতে বসতে অর্ণব বলল, না, এখন ঠিক আছি। আয় যান, তুই আমার পাশে এসে বস। কাল থেকে বড্ড খাটুনি গিয়েছে তোর। সায়র খেতে খেতে অবাক দৃষ্টিতে অর্ণবকে পরখ করে বলল, কি অদ্ভুত ডিসেন্ট্রি রে বাবা, এটুকুর মধ্যে সেরে গেল। সায়রের কথার জবাবে অর্ণব কথা শুনবে, তার আগে অরুকে কোলে নিয়ে দাঁড়িয়ে পড়ল কৃতিক। সায়র ঘাড় ঘুরিয়ে কৃতিকের পারে চেয়ে শুধালো, তুই আবার বউ নিয়ে কোথায় যাচ্ছিস? সায়রের কথায় জবাব না দিয়ে কৃতিক ওদের সকলকে উদ্দেশ্য করে বলল, আমরা আগামীকাল তোদের সাথে ইউএসএ তে ফিরছি না। ডক্টর অরুকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছে। এই মুহূর্তে জার্নি করা পসিবল নয়, তাই আমরা আর কিছুদিন পরে ফিরব। কথা শেষ করে অরু সমেত রুমের দিকে পা বাড়ায় কৃতিক। এদিকে সায়রের সব খটকা থেকেই যায়। ও খাবার চিবুতে চিবুতে একা একাই বিড়বিড়ায়, অদ্ভুত তো, আমার বউকে তো ডক্টর বেড রেস্টে থাকতে বলল না, অথচ ওর বউকে বলল। কালকেই গিয়ে ডক্টর বেটাকে ধরতে হবে। বিগত দিনগুলোর কথা ভেবে আরও একবার প্রাণোচ্ছল হাসি হাসল ওরও। ঠিক সেই সময় দরজার পাসওয়ার্ড খোলার পিকপিক আওয়াজ হলো নিচতলা থেকে। বোধহয় কৃতিক এসেছে। সেই ভেবে তাড়াহুড়ো করে আবারও কম্পিউটারের নিচে গিয়ে ঘুমের ভান ধরে পড়ে রইল ওরও। উদ্দেশ্য একটাই, তার শক্ত চওড়া উষ্ণ বুকে মুখ লুকিয়ে একটুখানি আবেশিত ওম গ্রহণ করবে। তার মাতাল মাতাল স্যান্ডেলউড পারফিউমের গন্ধটা নিজের সর্বাঙ্গে ধারণ করা। এই ছোট্ট জীবনে প্রাপ্তির ঝুড়ি পরিপূর্ণ। আর কীই বা চাই? সমাপ্ত। হ্যাঁ, আজকের সঙ্গীন প্রণয়াশক্তি উপন্যাসটি শেষ। এইবার তোমরা বলো, এরপরে তোমরা নেক্সট কোন উপন্যাসটি শুনতে চাচ্ছ? অবশ্যই কমেন্ট করে জানাও। বেশি বেশি যেই উপন্যাসের রিকোয়েস্ট আসবে সেইটাই শোনানো হবে। আর তোমরা অনেকেই বলছো, আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের সিজন ২ কেন নিয়ে আসছে না? আসলে তোমরা অনেকেই তো অবগত আছো, আমার বাসা কুষ্টিয়াতে। এখন এই আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ২ এইটা ঢাকাতে বইমেলাতে বের হয়েছে। এখন আমার তো ঢাকা গিয়ে বই নিয়ে আসা সম্ভব হচ্ছে না। প্লাস প্রি অর্ডার করলেও আমি এখন পাচ্ছি না। আর আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ২ বইটার যা দাম ভাইরে ভাই! ওইদিকে আরেক জাউরার কথা তো আছে, ওইটা তো ৳১,০০০। আর এই আমৃত্যু ভালোবাসি তোকে বইটার দাম রাখছে ৳১৫০০। বইটার একটু বেশিই দাম ধরছে আমার কাছে মনে হচ্ছে। সমস্যা নাই, তারপরেও বইটা আমি নিবো ইনশাআল্লাহ। তোমরা অপেক্ষা করো একটু, তাহলেই পেয়ে যাবে। যাই হোক, ওইটা তো নিয়ে আসবো ইনশাআল্লাহ। তবে এ বাদে তোমরা কোন উপন্যাসটি শুনতে চাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও। আর এর মাঝে আমি নীল চিরকুট উপন্যাসটা শেষ করে দিতে চাচ্ছি। তোমরা অবশ্যই শুনবা, তোমাদের কাছে রিকোয়েস্ট। সব উপন্যাসই শোনা ভালো। আর নীল চিরকুট উপন্যাসটা আমার কাছে অনেক পছন্দের একটা উপন্যাস, কিন্তু তোমরাও শুনে দেখতে পারো কেমন লাগে। তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানাও। সঙ্গীন প্রণয়াশক্তি ভিডিওতে আর দেখা হচ্ছে না, এইটাই শেষ দেখা। এরপরে দেখা হবে নতুন কোনো উপন্যাসে ইনশাআল্লাহ। ভিডিওতে যদি লাইক, কমেন্ট, শেয়ার না করে থাকো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।